যে বাংলাদেশের কথা আমরা বলছি, সকল ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে শিশাডালা প্রাচীরের মতো একটি ঐক্যবদ্ধ বুনিয়াদের উপর দাঁড়িয়ে আমরা ঘোষণা দিতে চাই, অনেক রঙের বাংলাদেশ দেখা হয়েছে, এবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ। চরম বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের প্রতি বাংলার মাটিতে বসে যারা পীড়িত দেখাও, মনে রেখো এদেশের মানুষ সহনশীল, কিন্তু এদেশের মানুষ দুর্বল নয়। তুমি এখনো আগস্ট বিপ্লবের পরে ফ্যাসিবাদ বিরোধী বাংলার মাটিতে বসে আগস্ট বিপ্লবের পর এদেশের মুসলমানদের বুকের উপর দাঁড়িয়ে শেখ হাসিনাকে আবার তসলিমা নাসরিনের মতো কুখ্যাত লেখিকাকে আবার তুমি বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে তুমি এখানে পুনর্বাসন করবার চেষ্টা করবে, এদেশের মানুষ সেটা কোনোদিন বরদাস্ত করবে না। সুশীলগিরি ভালো, তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। আমরা 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত রাজপথে রক্ত দিয়ে আগে পর্যায়ে দাঁড়িয়েছি। আপনাদের কোনো করুণার ভিখারি আমরা নয়। যদি আমাদেরকে করুণার পাত্র মনে করে থাকেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আসুন আমাদেরকে মোকাবেলা করে দেখুন। আমাদেরকে মোকাবেলা করা এত সহজ হবে না। তুহিন ভাষায় বলি, ইতিহাসকে সাক্ষী রেখে বলি, বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পূর্বে, এমনকি মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাসের মধ্যে 25শে মার্চ 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতা ঘোষণা হওয়ার পর থেকে 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জিত হওয়া পর্যন্ত এই সুদীর্ঘ 24 বছরে কোনদিন বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা, কোন নেত্রী, কোন দল কখনোই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার দাবি উত্থাপন করেনি। কিন্তু আমরা দেখলাম, এদেশের মানুষ দেখলো 71-এর 16 ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যেই পার্শ্ববর্তী দেশের সংবিধানের মূল নীতিগুলোকে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার প্রধান শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ঘোষণা করে প্রকৃত অর্থে 72 সালেই স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়েছিলেন। আর এভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ডাকাতি করে বাংলাদেশ থেকে নয়াদিল্লিতে পাচার করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এভাবে 72-এর একটি চেতনা দাঁড় করানো হয়েছে। সেই 72-এর চেতনা এবং 72-এর তাদের যে মূলনীতি, সেগুলোকে বিগত 53 বছর যাবৎ বাংলাদেশের মানুষকে 71-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে গেলানো হয়েছে। আমি আজ স্পষ্ট ভাষায় বলতে চাই, 71-এর চেতনা এটা ছিল ভিন্ন চেতনা। 71-এর চেতনা ছিল মুক্তিযুদ্ধের সঠিক চেতনা, 72-এর চেতনা ছিল গোলামীর চেতনা, 72-এর সংবিধান ছিল বাংলাদেশের গণমানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ধ্বংস করবার সংবিধান। এবং সেই 72-এর সংবিধানকে কেন্দ্র করে ভারতীয় দালালির যে চেতনা গড়ে উঠেছিল বিগত 53 বছর, সেই দালালির চেতনাকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করবার পায়তারা চালানো হয়েছে। এভাবেই যখন বাংলাদেশে 71-এর পর 72-এর চেতনা দাঁড় করানো হলো, 72-এর চেতনার ভিত্তিতে 72 থেকে 75 সাল পর্যন্ত মাত্র 3 বছরে বাংলাদেশের 30 লক্ষ মায়ের কোল খালি করা হয়েছে। তাকড়া তাকড়া যুবকদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। ক্রস ফায়ারের মতো অত্যন্ত জঘন্য সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছে। এভাবে স্বাধীন বাংলাদেশকে একটি নারকীয় মৃত্যুযজ্ঞে পরিণত করা হয়েছে।
সেজন্যই ৭৪-এর দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। আর এই সকল অন্যায়, হত্যাকাণ্ড, যুবকদের ধরে নিয়ে খুন করা, লক্ষ মায়ের কল খালি করবার কারণে, লক্ষ মায়ের কল খালি করবার কারণে ৭৫-এর 15ই আগস্টের মতো এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল। ৭৫-এর 15ই আগস্ট ছিল ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশে ৩০,০০০ যুবকদের হত্যা করবার একটি ধারাবাহিক, তারই প্রতিশোধ পরায়ণতার ফলাফল। ৭৫ যখন শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হলেন, তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। তখনই তিনি বলেছিলেন যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে, সেই দেশের মানুষের কাছ থেকে, তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অথচ তিনি একবার লক্ষ্য করলেন না তার বাবা এবং সেই বাকশালী সরকার যেই ৩০,০০০ মায়ের কল খালি করেছে, সেই মায়েদের আত্মনাদ এবং হাহাকার তার কর্ণকুহরে পৌঁছেনি। ৭৫-এর 15ই আগস্টের পর শেখ হাসিনা রাজনীতিতে আগমন করলেন এবং এই 50 বছর পর্যন্ত তিনি যে রাজনীতি করেছেন, সেই রাজনীতির মূল নীতি ছিল দুটি। প্রথম মূল নীতি ছিল বিভাজনের রাজনীতি, দ্বিতীয় মূল নীতি ছিল ষড়যন্ত্রের রাজনীতি, গোলামীর রাজনীতি, দাসত্বের রাজনীতি। তিনি বাংলাদেশ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন, প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্র থেকে, এমনকি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে। অনেকেই হয়তো বিষয়টা আশ্চর্যান্বিত হবেন যে তিনি আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নিলেন। আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে শেখ হাসিনা আপনাদের কত বড় ক্ষতি করে রেখে গিয়েছেন। শেখ হাসিনা তার এক বক্তব্যে বলেছিলেন, আজও পর্যন্ত নেট দুনিয়ায় তার সেই বক্তব্য ভাইরাল রয়েছে। তিনি 15ই আগস্টের তার বাবার হত্যাকাণ্ডকে নিয়ে তিনি তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, এত বড় দল, এত নেতা কর্মী, কেউ তো কোথায়, কেউ তো 15ই আগস্টের হত্যাকাণ্ডের পর একজন মানুষ এগিয়ে আসে নাই। সেই লাশ 32 নম্বরে দিনের পর দিন পড়েছিল, কাউকে তো দেখা যায় নাই প্রতিবাদ করতে। তাহলে এত বড় দল থেকে লাভ কি? এই কথার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার যে ক্ষোভ এবং তাদের প্রতি যে তার বিদ্বেষ ছিল এবং প্রতিশোধ পরায়ণতার মানসিকতা ছিল, সেটাই ফুটে উঠে। আর সেটাই তিনি বিগত 15 বছরে অক্ষরে অক্ষরে আওয়ামী লীগকে এমন এক জায়গায় নিয়ে তিনি উপনীত করেছেন, আগামী দিনে বাংলাদেশে যেন কেউ আওয়ামী লীগের নাম নিতে সাহস না করে, লজ্জা থাকলে কোনো মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ করবে না।